নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে। তিনি আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদক, এর আগে তিনি ছাত্রলীগের 2 বারের সাধারণ সভাপতি ছিলেন, ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন। তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো। মিস্টার কাদের, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমার প্রথম প্রশ্ন যে 24 গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না, আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না। তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন, কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন। তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন। দেখুন, এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছেই পরিষ্কার। আমি 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা। মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন 4 দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক। এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা। তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো। তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে, আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপরে ছেলেদের মধ্যে কি ভাবে
উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনতো। কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা, এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক, সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় এই ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। মানুষের রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকে তো আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারতো। তো আজকে এটুকু বলে শেষ করি। না, কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় রইলেন? কেউ জানে না, আপনি প্রথম জানেন। না, বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন? তারপরে তো আপনি মানে থাকলেন কি করে, মানে ওই রকম পরিস্থিতি? আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। আচ্ছা, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি, ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল। ঠিক ঠিক, বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক। তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে। আচ্ছা, এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের স্থানটায় আপনার। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও অনেক অনুরোধ ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়, আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি। তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75-এ এখানে এসেছিলাম, তার বঙ্গবন্ধু, তারপর 100 নম্বর জেল হত্যা হলো, তারপরে কলকাতায় এসে 9 মার্চ ছিলাম।
আচ্ছা। এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে, ঢাকায় তখন কারফিউ, তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয়। তারপরে এরপরে আবার 1/11 এর পরে তখনও জেল কেটেছিল। তো এই যে বঙ্গবন্ধু হত্যার পরে যে 9 মাস ছিলেন, তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে? না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি? আসছি, আমি তখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, তখন এসছেন। আমাদের ডেপুটি হাই কমিশনার বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল। বেশ। তো একটা জিনিস বলছি, এই যে আপনি রইলেন, তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল, ওরা আর এটা ফাঁস করেনি? তাহলে কি আমি রাতেই ওখান থেকে আবার, কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো, এটার কারণটা কি মনে হয় আপনার, যে ওরা যে আপনার প্রতি সদয় হলো, আপনাকে কোনো বাঁচালো? মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল, এরকম হতে পারে? আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম।